হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আর আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টার রয়েছে, ফিফথ সেমিস্টারের ডিএসসি বাংলা পেপার 5। তো ডিএসসি বাংলা পেপার 5-এ তোমাদের কি আছে? গীতি কবিতা বা সনেট। 8টা গীতি কবিতা আছে। এর মধ্যে আমি অলরেডি বঙ্গভাষা মাইকেল মধুসূদন দত্তের একটি ভিডিও করেছি, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমার দ্বিতীয় যে গীতি কবিতাটা হচ্ছে সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তের চম্পা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতাটি কি? চম্পা। চম্পা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? কুকু ও কেহা কাব্যগ্রন্থের অন্তর্গত, পরবর্তীটা কাব্য সঞ্চয়ের মানে অন্তর্ভুক্ত করা হয়। তো চম্পা কবিতার বিষয়বস্তুটি কি? দেখো, চম্পা হচ্ছে এটি কবি নিজের জমানিতে চম্পাকে নিজের ভাষাতে একটি ফুল, একটি তরুণী রূপে কল্পনা করেছেন, এবং যে গ্রীষ্মের দাবদাহে অন্তিম লগ্নে, অর্থাৎ গ্রীষ্মের বসন্তের অন্তিম লগ্নে গ্রীষ্মের দাবদাহে তাকে ফুটতে হয়। সমস্ত ফুল যেমন বসন্তকালে নিজেরা প্রস্ফুটিত হয়, কিন্তু চম্পা অর্থাৎ চাপা ফুলকে ফুটতে হয় সে মানে গ্রীষ্মের ফুল মনসুমে। তো সেই যে একটি জ্বালা, সেই যে রৌদ্রের একটি তাপ প্রখর, সেটা কিভাবে তিনি ব্যক্ত করেছেন এই কবিতার মধ্যে আমরা পড়ব। দেখো কি বলেছে চম্পা, সত্যেন্দ্রনাথ দত্ত। আমারে ফুটিত হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে, বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মে পদানত। তাহলে আমারে ফুটিত হলো বসন্তের অন্তিম নিঃশ্বাস, অর্থাৎ বসন্ত শেষ, বসন্তের পরে গ্রীষ্ম আসবে, অন্তিম লগ্নে অর্থাৎ মৃত্যু শেষ, এখন আসবে কে? গ্রীষ্মকাল। সেখানে কাকে ফুটতে হলো? চম্পাকে এখন, অর্থাৎ চাপা ফুলকে ফুটতে হবে। যখন বলছে গ্রীষ্মের পদানত, অর্থাৎ গ্রীষ্মের প্রখর দাবদাহে সমস্ত কিছু যখন গ্রীষ্ম তার পদতলের নিচে, সেই সময় চম্পার আবির্ভূত হবে। রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে। রুদ্র অর্থাৎ কঠোর তপস্যায় গ্রীষ্মকাল যেন সমস্ত জিনিসকে আকৃষ্ট করছে, সেই সময় আধা ত্রাস অর্থাৎ কিছুটা ভয় এবং কিছুটা মনে নতুন আশার আলো নিয়ে চম্পার আবির্ভাব। একাকে আসিতে হলো সাহসিকা অপ্সরার মতো। একাকে আসিতে হলো অর্থাৎ সমস্ত ফুল তো বসন্তকালে ফুটে গেল, এখন গ্রীষ্মকাল, চম্পাই একা এসেছে। এবং তাকে কার সাথে তুলনা করেছে? অপ্সরার মতো। আমরা জানি অপ্সরা হচ্ছে স্বর্গের ইন্দ্রের একটা রাজনর্তঙ্গী, এবং ঋষিমুনিদের ধ্যান ভাঙার জন্য যখন কেউ পারেনি, ইন্দ্র একমাত্র অপ্সরাকে পাঠিয়েছিলেন, এবং বিশ্বামিত্র মুনিরও তিনি ধ্যান ভাঙিয়েছিলেন। তো এই যে বলেছে অপ্সরার মতো, অর্থাৎ অপ্সরা একমাত্র সাহস করে সেই যার প্রখর তেজ অভিশাপ দিয়ে সে বিশ্বামিত্র বা ঋষিমুনিদের তিনি ধ্যান ভাঙিয়েছিলেন নিজের নৃত্য দেখিয়ে। তাই কি বলেছেন? এই প্রখর তেজ, অর্থাৎ এই গ্রীষ্মকালে প্রখর তেজে সে অপ্সরার মতনই সাহস দেখিয়ে চম্পাকে আসতে হলো। অর্থাৎ চম্পা ফুলকে একটি নারীর সঙ্গে তুলনা করা হয়েছে। বনানী শোষণক্লিষ্ট মর্মরে উঠিল একবার। বনানী অর্থাৎ বনে চারদিকে রুক্ষ কঠোর শোষণ আওয়াজ, সবাই যেন গ্রীষ্মের দাবদাহে নিজেদেরকে শান্তশিষ্ট। পারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহুসর। এর মধ্যে হঠাৎ করে যেন ক্লান্ত কুহুসর, অর্থাৎ কোকিলের একটি ক্লান্ত কুহুসর শোনা গেল, শুনে ক্লান্ত আওয়াজ। জন্ম যমনিকা প্রান্তে মেনি তব নেত্র সুকুমারে। আমি সবকিছু করে আস্তে আস্তে আমার নেত্র মেলে ধরলাম, দেখিলাম জলস্থল শূন্য শুষ্ক বিহল জর্জর। কি দেখলাম? সবকিছু জল স্থল শূন্য শুষ্ক বিহল জর্জর। তবু এনু বাহির ইহা, তবুও আমি আস্তে আস্তে ধীরে ধীরে সামনে বেরিয়ে আসলাম। বিশ্বাসের বৃন্তে বেমান চম্পা আমি, খরতাপে আমি কভু রহিব না ঝোল। অর্থাৎ তাও আমি মরবো না, আমি নিজেকে তুলে ধরবই। উগ্র মদ্য সমরুদ্র, যার তেজে বিষণ্ণ বিশ্ব, অর্থাৎ যার তেজে পুরো বিশ্ব আজকে বিষণ্ণ, সেই মধ্যে আমাকে আসতে হলো। কাকে? চম্পাকে ফুটতে হলো। বিধাতা বলেছে উগ্রমদ্য সমরুদ্র, যার তেজে বিশ্ব মুজ, অর্থাৎ রৌদ্রের প্রখর তেজ পান করে আজকে সবাই মুহ্যমান। বিধাতার আশীর্বাদে আমি তা সহজেই পান করি। অর্থাৎ চম্পা বলছে আমি ভয় পাই না, আমি সেই তেজও পান করে আসছি। ধীরে এনু বাহরিয়া উষার আতপ্ত রুদ্র ধরি, মূর্ছে দেহ মোহে মনে। অর্থাৎ আমি কিছুকে আর ভয় পাচ্ছি না, আমি যেন মূর্ছে যাচ্ছি না।
মুহুর্মুহ করি অনুভব, আমি সবই অনুভব করছি। সূর্যের বিভূতি তবু লাবণে দিতেছ তনু ভরি। সূর্যের বিস্তীর্ণ আলো, তার মধ্যে আমার লাবণ্য তেজ বিরাজমান আছে। নিন্দা নিজ দেবে নমস্কার, আমি চম্পা সূর্যের সৌরভ। দিন শেষে আমি সৌরভ, অর্থাৎ সূর্যদেবকে প্রণাম করছি। এ সৌরভ দেব, আমি চম্পা, তোমার তেজে আমি ম্লান হওয়ার মতো না। এই হচ্ছে কবিতাটি। তো এই কবিতার থেকে তোমরা দুটো বা একটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রথম প্রশ্ন যেটা পড়বে খুব ভালো করে, এটাই পরীক্ষায় আসে, বা অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর হয়ে যাবে। চম্পা কবিতার মধ্যে চম্পার আবির্ভাবে যে চিত্র ফুটে তোলা হয়েছে তা বর্ণনা দাও বা আলোচনা করো। এই একটা প্রশ্ন পড়লেই প্রতিটি প্রশ্নের উত্তর তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের গীতি কবিতার 8টি কবিতার এই 2 নম্বর কবিতা আজকে যেটা পড়ালাম, বা সেই এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আরো আসছি। তো তোমরা আমার সাথে অবশ্যই থাকবে। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।